বছর ধরে মানুষের ভরসা। নিউজ 18 বাংলা স্বাগত। কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। কোন কোন খবরের দিকে নজর রাখবো প্রথমে তা দেখব। অগ্নিপথের রাজনীতি ইঙ্গিত মোদির। অগ্নিবীরের ভবিষ্যৎ নিরাপত্তারক্ষী, বদলের ব্যাখ্যায় সেনা। অগ্নিপথের নরম গরম, দাবাং পুলিশের কীর্তি। নিউ টাউনে খাল চুরি। অগ্নিপথ অশান্তিতে রাজনীতির অভিযোগ করছেন প্রধানমন্ত্রী। নাম না করে অগ্নিপথ নিয়ে রাজনীতির ইঙ্গিত দিলেন তিনি। हमारे देश का दुर्भाग्य है कि बहुत सी अच्छी चीजें, अच्छे उद्देश्य से की गई चीजें, वो ऐसी राजनीति के रंग में फंस जाती हैं और मीडिया की भी मजबूरी हो जाती है, टीआरपी के कारण उसको भी उसी में घसीटे जाना पड़ता है। যা পাল্টা প্রতিক্রিয়া আসছে তৃণমূলের পক্ষ থেকে। সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কটাক্ষ করছেন শান্তনু সেন এবং তৃণমূলের বক্তব্য অযৌক্তিক বলছেন শ্রমিক ভট্টাচার্য। উনি তো যে ভালো কাজগুলো করছেন সেগুলো এতই ভালো, সেই জন্য রাজনীতির আঙিনায় উঠে আসছে। 2014 সে প্রতিশ্রুতি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ, আর 2014 সে প্রতিশ্রুতি বছরে 2 কোটি চাকরি, 8 বছরে 16 কোটি চাকরি হওয়ার কথা। সেখানে স্ট্যাটিস্টিক্স বলছে বছরে 1 লক্ষরও কম চাকরি হয়েছে। যেখানে বছরে 50 থেকে 60,000 ডিফেন্সের লোক রিটায়ার করে, সেখানে ভারতবর্ষের সুরক্ষা নিয়েও ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিনিমিনি খেলছেন। সেখানে 4 বছর চাকরি করে ভারতবর্ষের যুব সমাজকে বেকারিত্বের দিকে ঠেলে দেওয়া। তারা অর্থ শিক্ষিত হয়ে দেশকে সুরক্ষা দিতে যাবে, তারা তাদের অস্ত্রের প্রশিক্ষণটা যে অসামাজিক কাজে দায়িত্ব লাগাবে না, তার দায়িত্বও মাননীয় নরেন্দ্র মোদী নিতে পারবেন না। প্রাইমারি থেকে আপার প্রাইমারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ শিক্ষক নিয়োগ পর্যন্ত যারা দোকানদারি করেছে, সরকারের 5 লক্ষ শূন্য পদকে যারা ধ্বংস করেছে, খালি স্কুলে 3.5 লক্ষ পদকে খালি রেখে দিয়েছে, আজকে তাদের কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে এ নিয়ে কোনো মন্তব্য করবার? সেনাবাহিনীতে সামরিক প্রশিক্ষণ পেয়ে সে সমাজ বিরোধী তৈরি হবে, এটা তৃণমূলের যুক্তি। তাহলে তো এনসিসিতেই তুলে দেওয়া উচিত গোটা দেশ থেকে। আসলে দেশে কিছু চক্র আছে যারা অস্থিরতা তৈরি করতে চাইছে। তৃণমূলের এই দায়িত্বজ্ঞানীর বক্তব্যই আজকে সমাজকে ডুবাচ্ছে। পশ্চিমবঙ্গের যে অবস্থা এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা কোথায় নিয়ে যেতে চায় গোটা দেশ। অগ্নিপথ নিয়ে যখন রাজনৈতিক চাপানুতর চলছে, ঠিক সেই সময় বক্তব্য কৈলাশ বিজয়বর্গীর, যে বক্তব্যের জন্য বিতর্ক তৈরি হয়েছে। কি বলেছেন শুনবো। सेना की ट्रेनिंग में पहला डिसिप्लिन, दूसरा आज्ञा का पालन करना। जब वो ट्रेनिंग लेगा, 4 साल की सेवा करने के बाद निकलेगा, 17.5 साल से 23 साल तक की उम्र। यदि वो 21 साल में भी भर्ती होता है, 4 साल काम करता है तो 25 साल। 25 साल में जब वो बाहर निकलेगा तो उसको 11 लाख रुपए उसके हाथ में होंगे। और अग्निवीर का एक छाती पर तगमा लगा के घूमेगा। किसी भी, मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমার সঙ্গে রয়েছেন। শান্তনু দা, কি বলবেন? দেশের যুবকদের সম্বন্ধে, তাদের ভবিষ্যতের সম্বন্ধে বিজেপির চিন্তাটা কতটা নিম্নমানের সেটা কৈলাশ বিজয়বর্গীর এই কথা দিয়ে আবার প্রকাশ্যে চলে এলো। আমরা বারংবার যেটা বলে আসছিলাম যে যুব সমাজের সাথে যে খেলোয়াড় করছে, দেশের নিরাপত্তা নিয়ে যে তারা ছিনিমিনি খেলছে, একদিকে শুধু নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে তা নয়, আমরা বারংবার বলতাম এটা প্রকারান্তরে আরএসএস এর ক্যাডারদের যে সুযোগ করে দেওয়ার জন্য এই একটা প্রকল্প, সেটা রাষ্ট্রের স্বয়ংসেবক সংঘের বক্তব্যের মধ্যে দিয়ে গতকাল আরো একবার প্রমাণিত হয়েছে। এবং আজকে কৈলাশ বিজয়বর্গীর মতো বিজেপির নেতা, যার ছেলে ক্রিকেট ব্যাট দিয়ে আধিকারিকদের মারধর করে, তিনি বললেন যে অগ্নিবীর যারা 4 বছর 5 বছর দেশের সুরক্ষার জন্য কাজ করবে, তারপর তারা বেরিয়েছে বিজেপির পার্টি অফিসের পাহারা দেওয়া হবে। ভারতবর্ষের মানুষের সম্বন্ধে, ভারতবর্ষের যুবকদের সম্বন্ধে কি অবস্থা, সেটা তাদের কি মানসিক ধারণা, সেটা ভারতীয় জনতা পার্টি পোষণ করে। দেশের মানুষ এটা শুনলো। দেশের যুব সমাজকে তারা বিজেপি পার্টি অফিসে পাহারাদার করে রাখতে চায়। দেশের চৌকিদার যখন দেশকে বিক্রি করে দিচ্ছে, তখন দেশের যুব সমাজকে বিজেপি পার্টি অফিসের পাহারাদার করতে চায়। দেশের মানুষ এটা শুনলো। দেশের মানুষ 2024-এর যোগ্য জবাব দিয়ে দেবে লোকসভা নির্বাচনে।
ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের। স্বাভাবিকভাবেই তিনি সমালোচনা করলেন এবং কি বলেছেন কৈলাস বিজয়বর্গীয়, যে বিজেপি অফিসে নিরাপত্তা রক্ষী নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে এই অগ্নিবীরদের, এবং যখন অগ্নিপথ নিয়ে চাপানুতর চলছে, তরজা চলছে, তখন কৈলাস বিজয়বর্গীয়ের এই মন্তব্য, যার জেরে বিতর্ক তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই সমালোচনা করা হলো তৃণমূলের পক্ষ থেকে। 4 বছরের চুক্তিতে সেনায় নিয়োগ, অগ্নিবীরদের জন্য থাকছে একগুচ্ছ সুযোগ সুবিধা, কিন্তু অগ্নিপথের প্রতিবাদে জ্বলছে আগুন। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিক্ষোভকারীদের কড়া বার্তা দিলেন 3 বাহিনীর কর্তারা। বুঝিয়ে দিলেন বিক্ষোভে অংশ নিলে মিলবে না অগ্নিবীরের চাকরি। हमारे को यूथफुल प्रोफाइल चाहिए। ये क्यों चाहिए? बिकॉज आप सबको मालूम है 2030 के अंदर हमारे देश के अंदर 50% पीपल 25 साल की उम्र से कम होंगे। क्या ये अच्छा लगता है कि देश की सेना जो रक्षा कर रही है, दे आर 32 ईयर्स? तकरीबन सारे देश हमने स्टडी करे, सब देशों के अंदर देखा गया उम्र। ये यूथफुल प्रोफाइल आने से जो जोश और होश का कंपोनेंट है, ये तकरीबन बराबर हो जाए। 15 तारीख को सुबह मिनिस्ट्री ऑफ होम अफेयर्स ने बोला कि हम रिजर्वेशन करेंगे। उन्होंने ये नहीं बोला कितनी परसेंटेज करेंगे, उन्होंने बोला प्रेफरेंस देंगे सीएपीएफ में। और ये प्लान था, इसको ये मत सोचिएगा उन्होंने 4 जगह में देखी कुछ हरकतें होती हैं आर्सन की वजह से हुआ। नो, ये प्लान था। विद इन 3 डेज उन्होंने बोला 10% रिजर्वेशन इन सीएपीएफ एंड असम राइफल्स, देन एज रिलैक्सेशन दी। अगेन रिपीट कर रहा हूं, ये प्लान्ड था कि कितना परसेंटेज दिया जाएगा। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, যখন দেশের 3 সেনাবাহিনীর কর্তারা বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছেন, অগ্নিবীরদের কোন কোন সুযোগ সুবিধা দেওয়া হবে, তখন কৈলাস বিজয়বর্গীয়ের এই বক্তব্য যে বিজেপি অফিসে নিরাপত্তা রক্ষী নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হবে, যা তৃণমূল সমালোচনা করছে। তৃণমূল বলছে দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না কেন্দ্র। কি বলবেন সেক্ষেত্রে? তৃণমূল তো ভেবে মোটামুটি পশ্চিমবঙ্গের বেকারের সীমাটিকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে। 5 লক্ষ সরকারি শূন্যপদ ধ্বংস করেছে। এই মুহূর্তে স্কুলে 3.5 লক্ষ খালি পদ আছে। পুরো ব্যবস্থাটাই আজকে হাইকোর্টের টেবিলে চলে গেছে এবং সিবিআই দরজায় তালা মেরে রেখেছে। এই তো পরিস্থিতি। যেখানেই কোনো চাকরি দিয়েছেন সেখানেই দুর্নীতির অভিযোগ। রাজ্যের সমস্ত নিয়োগ বন্ধ। মানুষ 20 মানে উদ্যোগী হচ্ছেন। 2012 এসএলএসসি, 2022 10 বছর পেরিয়ে গেল, এখনো সমস্যার সমাধান করা গেল না। তৃণমূলের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার এটা নেই। কৈলাস বিজয়বর্গীয় যে কথা বলেছেন, তিনি কাউকে আঘাত করবার বা কারোর ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত করে দেওয়ার কথা বলেননি। তিনি একটা নির্দিষ্ট স্পিরিটে কথা বলেছেন। বলেছেন যে 100% কে পুরো অ্যাবজর্ব হয়ে যাবার পরে যারা বাকি থাকবেন তারা তো বিভিন্ন জায়গায় অগ্রাধিকার পাবে। তিনি বলেছেন যে যখন করছে আমরা দল হিসেবে যেহেতু এই পলিসিকে সমর্থন করেছি, তিনি এটা দিয়ে বোঝাতে চাইছেন যে তাদের ভবিষ্যতের ব্যাপারে যাতে নিশ্চিত থাকে তার জন্য এই পার্টি বদ্ধপরিকর। দল একটা, সরকার একটা। তিনি দলের পক্ষ থেকে বলেছেন, তার মতো করে তিনি বিবৃতি দিয়েছেন। তিনি এই প্রস্তাবকে সমর্থন করেছে বলে বিবৃতি দিচ্ছেন। এই কথা বলেনি ভবিষ্যতে বিজেপি অফিসে দারবানি করতে হবে, তার জন্য এই জন্য কোনো ছেলে জন্ম নিচ্ছে, এই ধরনের বক্তব্য তিনি রাখেননি। আপনি রাজ্যের এই রাজ্যে বিভিন্ন সময় যে স্টেটমেন্ট করা হয় সেগুলোকে একটু দেখুন, চিন্তা করে কি হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। কৈলাস বিজয়বর্গীয় ঠিক কি বক্তব্য রেখেছেন, যার জন্য বিতর্ক, একবার শুনবো। सेना की ट्रेनिंग में पहला डिसिप्लिन, दूसरा आज्ञा का पालन करना। जब वो ट्रेनिंग लेगा और 4 साल की सेवा करने के बाद निकलेगा, 17.5 साल से 23 साल तक की उम्र। यदि वो 21 साल में भी भर्ती होता है, 4 साल काम करता है तो 25 साल। 25 साल में जब वो बाहर निकलेगा तो उसको 11 लाख रुपए उसके हाथ में होंगे और अग्निवीर का एक छाती पर तगमा लगा के घूमेगा। किसी भी मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा। অগ্নিবীরা কোন কোন সুবিধা পাবেন, কোন কোন সুযোগ থাকছে তাদের জন্য, যখন 3 সেনাবাহিনীর কর্তারা সাংবাদিক সম্মেলন করলেন, সেই বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। যে অপরিণামদর্শী ভুল সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি নেতৃত্ব, আর যখন বিপদে পড়ছে তখন ভুগতে হচ্ছে রাজ্যগুলোকে, কখনো এগিয়ে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর প্রধানদের। সমস্যাটা তৈরি করছে বিজেপি, জট পাকাচ্ছে বিজেপি, তার জন্য সমস্যায় পড়ছে গোটা দেশ এবং দেশবাসী। এবং এখন তখন দেখা যাচ্ছে যে সেনা প্রধানদের সামনে এগিয়ে দেওয়া হচ্ছে। এর থেকেই বোঝা যায় যে বিজেপি নেতাদের মুখ দেখাবার মতো, মানুষের সামনে যাওয়ার মতো তাদের কোনো অবস্থায় তারা নেই। সেই কারণে মুখ রক্ষার্থে তারা ঢাল হিসেবে যাদের ব্যবহার করা উচিত নয় এই কাজে,
তারা সেই ঢাল হিসেবে সেটা ব্যবহার করছে। এবার পরে খবরের দিকে নজর রাখবো ত্রিপুরার উপনির্বাচন এবং ফের ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে তিনি ত্রিপুরা যাচ্ছেন। সুরমা এবং যুবরাজনগরে শেষ মুহূর্তে প্রচার সারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং আগামী বৃহস্পতিবার ত্রিপুরার 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন রয়েছে। শেষ লগ্নের প্রচারে তিনি ত্রিপুরা যাচ্ছেন। পাপোশ পালন করতে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল নেতারা। অভিষেকে ত্রিপুরা যাত্রা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের। যান গিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর পুজো করে আসুন, কিছু পাপ করেছেন অনেক, সেই পাপ স্খলন হবে। যান গিয়ে মাতা ত্রিপুরেশ্বরীর পুজো করে আসুন, কিছু পাপ করেছেন অনেক, সেই পাপ স্খলন হবে। কলেজের অনুষ্ঠানে বিপুল খরচ নিয়ে বিস্ফোরক সাংসদ সৌগত রায়। নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই টাকা কোথা থেকে আসছে? কৃষ্ণ কুমার কে গান গাইতে এসে মারা গেল। আমি শুধু ভাবি এই টাকা কোত্থেকে আসে, ওর কত 30 লাখ না 50 লাখ কত নিচ্ছে, কে দিয়েছে এই টাকা? নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠান, যে অনুষ্ঠানে গান গাওয়ার পর মৃত্যু হয় গায়কের, জানিয়ে তুমুল শোরগোল পড়ে। কৃষ্ণকুমার কন্যাথের এই অনুষ্ঠানের আয়োজক ছিল তৃণমূল ছাত্র পরিষদ। এবার এই অনুষ্ঠানের খরচ নিয়ে প্রশ্ন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের গলায়। কৃষ্ণ কুমার কে গান গাইতে এসে মারা গেল। আমি শুধু ভাবি এই টাকা কোত্থেকে আসে, ওর কত 30 লাখ না 50 লাখ কত নিচ্ছে, কে দিয়েছে এই টাকা? টাকা তো হাওয়া থেকে আসে না। আর ছাত্রদের সন্তুষ্ট করতে এই 30-50 লাখ টাকা খরচ করে কি লাভ? কলেজের সোশ্যালে কলেজের ছাত্রছাত্রীদের গান বাজনা হতে পারে না। কেকের মৃত্যু নিয়ে আগে থেকেই রাজ্য প্রশাসনকে নিশানা করে চলেছে বিরোধী শিবির। এবার তাদের হাতে নতুন অস্ত্র সৌগত রায়ের মন্তব্য। ছাত্র ভর্তির নামে তৃণমূল কংগ্রেসের দাদারা যেন পয়সা তুলতে পারে, এই যে এটা একটা বড় বিজনেস, তোলাবাজির বিজনেস বা তোলাবাজির ব্যবসা, যা তৃণমূল কংগ্রেস করে। ওপেন সিক্রেট, এতদিন পর সৌগত রায়ের মনে হয়েছে বয়স হয়েছে, এত পাপ করা ঠিক না, তাই হয়তো মুখ ফসকে বলে দিয়েছে। সৌগতদা নিজে টিচার ছিলেন। এসব প্রোগ্রাম আমার মনে হয় যেটা চলে হলো ডোনেশনের বেসিসে চলে। কেকের মৃত্যুর পর প্রায় 3 সপ্তাহ কেটে গিয়েছে, এখনো কেকেই গরম রাজ্য রাজনীতি। নিউজ 18 বাংলা। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সিবিআই এর। টেটের নম্বরে বিস্তর গরমিল। ঠিক কি তথ্য জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি এই তথ্য রয়েছে? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির রহস্য ভেদ করার জন্য সিবিআই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং এই তদন্তে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট 269 জনের চাকরি বাতিল করেছে। কিন্তু 269 জনের চাকরি বাতিল করার সময় পর্ষদের যে তথ্য ছিল তা হলো দ্বিতীয় একটা নিয়োগ তালিকা, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত করেছিল 273 জনের। প্রাথমিকভাবে 4 জনের তথ্য নেই পর্ষদের কাছে। এটা যেমন সিবিআইকে ভাবাচ্ছিল, তার সঙ্গে 269 জনের যাদের চাকরি বাতিল হয়েছে, এই 269 জনের টেটের নাম্বার কি ঠিকঠাক, যেটা পর্ষদ যেটা বলছে সেটা কি ঠিক? সূত্র বলছে যে এই তথ্যের মধ্যেও গরমিল রয়েছে। প্রায় 235 থেকে 40 জন এরকম প্রার্থী রয়েছে যারা চাকরি পেয়েছেন, তারা 1 নম্বর শর্টেজ অর্থাৎ কাট অফ মার্কসের থেকে 1 নম্বর কম পেয়ে থেমে গেছেন। প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর তারা পেয়েছেন, তার ভিত্তিতে তারা পাশ করেছেন। এই তথ্যটা ঠিক নয়। অর্থাৎ প্রথমে 4 জনের তথ্য ছিল না, এখন সিবিআই যেটা সূত্র মারফত দেখছে, বিভিন্ন নথি খতিয়ে দেখে যে প্রায় সংখ্যাটা 240 থেকে 44 জন যাদের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, এই 240 থেকে 44 জনের মতো টেটের তথ্যে গরমিল রয়েছে। পর্ষদ যে যুক্তি দিচ্ছে সেই যুক্তি কিন্তু আদতে কাজে আসছে না, সিবিআইয়ের কাছে সেই তথ্য সেই দিক দিচ্ছে না। 2787 জন আবেদন করে প্রশ্ন ভুল হওয়ার কারণে বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির মাধ্যমে। এই 2787 জনের আবেদনপত্র কি আদৌ আছে, এটা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে। কারণ আমরা ইতিমধ্যেই নিউজ 18 বাংলা, কারণ যাদের চাকরি গেছে তারা অনেকেই তারা নাম বলতে চাইছেন না, সামনে আসতে চাইছেন না, তাদেরই কয়েকজন আমাদের তো এই তথ্য দিয়েছে যে তারা কোনো আবেদন করেইনি পর্ষদের কাছে। তাহলে পর্ষদ কোন যুক্তিতে বলছে তারা আবেদন করছে? কাজে এই সব বিষয়গুলি টেটের তথ্য গরমিল। 2 হচ্ছে আবেদনপত্র জমা না দিয়ে চাকরি পাওয়া। পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট রিপোর্ট চেয়েছে।
পর্ষদ কাল দুপুর 3টের সময় তথ্য আচ্ছা। দেবে। এই তথ্য দিকে তাকিয়ে কিন্তু সিবিআইও মনে করছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে রহস্যভেদ করতে হলে এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। দুরন্ত গতিতে ছুটে চলেছে পুলিশ অফিসারের গাড়ি, বনেটের উপরে ঝুলছেন এক ব্যক্তি, সাহায্যের জন্য চিৎকার করছেন। একসময় হঠাৎ গাড়ি থামিয়ে বেধড়ক মার, না সিনেমার কোনো দৃশ্য নয়, এই ঘটনা শনিবার রাতের বিটি রোডে। ঝিরঝিরে বৃষ্টিতে তখন বিটি রোডের ওপর যথেষ্ট গাড়ি চলাচল, তার মাঝেই একটি গাড়ির বনেটের ওপর ঝুলছেন এক ব্যক্তি। তার মোবাইলের ছবি থেকে স্পষ্ট দুরন্ত গতিতে গাড়ি ছুটছে, সঙ্গে প্রাণ বাঁচানোর জন্য চিৎকার। গাড়ির চালকের কোনো হেলদোল নেই, কারণ তিনি একজন দাবাং পুলিশ অফিসার। আদতে গন্ডগোলের সূত্রপাত কিছুক্ষণ আগে। রাস্তার পাশে গাড়ি রেখে রেস্তোরাঁয় গিয়েছিলেন ভিকি সিং। সেই সময় পুলিশ লেখা একটি গাড়ি এসে তার গাড়িতে ধাক্কা মারে। আমি গাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, একটা গাড়ি এসেছিল, গাড়ির আগে লেখা আছে পুলিশ। ও এসে ওখানে দাঁড়িয়ে গেছে, গাড়িটা ব্যাক করলো আর পুরো গাড়িটা হিট করেছে আমার পিছে দিয়ে। আসলো, আমার হিট করলো পাতে, আমি একদম বোনেট আগে ছিলাম। আমি বলছিলাম আমাকে হেল্প করো, আমি মরে যাবো, আমাকে প্লিজ হেল্প করো। অনেক চিল্লাচ্ছিলাম। এরপরে সিনেমাকে হার মানানো সেই দৃশ্য। ধাক্কা মেরে গাড়ি চালিয়ে দেন চালক, বনেটে কোনো রকমে ঝুলতে থাকেন ভিকি সিং। পুলিশকে ফোন কর, পুলিশকে ফোন কর, পুলিশকে ফোন কর। ও ওখান থেকে গাড়ি পুরো একদম স্পিডে নিয়ে গেছিল, সোদপুর সেকেন্ডে ব্রেক করেছে। ওখান থেকে আমি অনেক চেঁচাচ্ছিলাম। আগে আমাকে 1 কিলোমিটার নামিয়ে আমাকে অনেক মেরেছে, অনেক মেরে ওরপর ওখান থেকে ও ভেঙে গেছে। কি হয়েছে? বেধড়ক মার খাওয়ার পর পুলিশ উদ্ধার করে ভিকি সিংকে। খড়দা থানার পুলিশ আটক করে অভিযুক্ত গাড়ির চালককে। সেই সময় জানা যায় অভিযুক্তের পরিচয়, নাম সৌমেন দাস, লেক থানা, কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সৌমেন দাস মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় পুলিশের যে বেপরোয়া মানসিকতার পরিচয় পাওয়া গেছে, তাতে আতঙ্কে এমবিএর ছাত্র ভিকি সিং। নিউজ 18 বাংলা। দিনে দুপুরে বাগজোলা খাল চুরি, খালের পার দখল করে কোথাও অস্থায়ী দোকান, কোথাও পাকা বাড়ি, ছোট হচ্ছে খাল। বর্ষার শুরুতেই চিন্তায় নিউ টাউন। বাগজোলা খাল বর্ষার সময় সল্টলেক, নিউ টাউন, কেষ্টপুরের বড় ভরসা। জল নিকাশের জন্য গুরুত্বপূর্ণ বাগজোলা খাল। এই খালেই এখন দখলদারদের নজর। বেআইনিভাবে দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে বাগজোলা খাল পার। কেষ্টপুরের দিক থেকে সাপুরজি পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু এইভাবে খাল চুরির ঘটনা ঘটছে। নিম্নমান বহুতল খাল পাড়েই গড়ে উঠছে। একদিকে নিউ টাউন থানা, অন্যদিকে টেকনোশ্রী থানা। দুটি থানার ক্ষেত্রে দেখা যাবে যে প্রশাসনের নজরদারি এড়িয়ে এইভাবেই কংক্রিটের একাধিক দোকান কিন্তু দিনের পর দিন গড়ে উঠছে এবং সেখানে মানুষজন বাস করছে। কেষ্টপুর থেকে নিউ টাউনের সাপুরজি, এখানে বাগজোলা খালের দুই পারে বেআইনি দোকান আর বাড়ি। অভিযোগ শুধু দখলদারি নয়, বেআইনিভাবে খালপার বিক্রিও হচ্ছে। কোথাও গজিয়ে উঠেছে বাঁশের কাঠামোর অস্থায়ী দোকান, কোথাও আবার কংক্রিটের বাড়ি। এই খালপাড়েই রয়েছে তৃণমূল এবং বিজেপির অফিসও। দখলদারের কোপে ক্রমেই ছোট হচ্ছে খাল। বর্ষার আগে চিন্তা বাড়ছে নিউ টাউনে। যেভাবে এখন আমাদের এলাকা খাল চুরি হচ্ছে, বিক্রি হচ্ছে, খালের নামে যে জমি জায়গা বিক্রি করে তারা বসবাসী বাড়ি তৈরি করছে। আগামী দিনে যে বৃষ্টি আসে, বৃষ্টিতে সারা এলাকা যেভাবে জলমুক্ত হচ্ছে, একটু বৃষ্টি পড়লে এলাকা জল জমে যাচ্ছে। যদি এখানে প্রশাসনের, ওদের মাথার উপরে প্রশাসনের হাত না থাকে, এই জমি মাফিয়া, ভূমি মাফিয়া আজকে যেভাবে দখলটা বেঁচে দিচ্ছে, আগামী দিনে খালের কোনো সংস্কার হবে না। রাস্তাঘাট দিয়ে মানুষ চলে যাচ্ছে না। আজকে বর্ষা এলে ওই এলাকার সমস্ত বাড়িঘর মাসের পর মাস জলের তলায় থাকছে, কোনোভাবে কোনো সংস্কার হচ্ছে না। এটা কি হচ্ছে? সেচ দপ্তরের অধীনে এই বাগজোলা খাল, দখলদারি নিয়ে কড়া সেচমন্ত্রী। আমি বলবো এই সমস্ত বেআইনি দখল আমাদের নদীর গতিপথকে যেভাবে হারিয়ে দিচ্ছে, তাতে করে ভবিষ্যৎ সত্যিই খারাপ হবে। তাই সবাইকে অনুরোধ করবো যে এই বেআইনি দখলটা তারা বন্ধ করুক। বেআইনি যারা দখল করে আছেন তাদেরকে প্রয়োজনে যদি জায়গা থেকে স্থানান্তরিত করা হবে, আর না হলে তাদেরকে অনুরোধ করা হবে যে অন্য কোনো বিকল্প ব্যবস্থা তারা করবে। একে দখলদারি, তার উপর সংস্কারের অভাব। বাগজোলা খাল নিয়ে চিন্তায় নিউ টাউন, সল্টলেক।
একাধিক মানুষজন দাবি করছে টাকার বিনিময়ে কিন্তু এই খালপাড় বিক্রি হয়ে যাচ্ছে, প্রশাসন কোনো রকম নজরদারি দিচ্ছে না। সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। বাগজোলা খালপাড়ে বেআইনি দখলদারি আর অভিযোগ রীতিমতো বিক্রি হচ্ছে খালপাড়ের জমি, আর সেই জমিতেই দোকান বাড়ি। বাগজোলা খাল দুপার জুড়ে শুধুই দখলদারি। কেষ্টপুর থেকে একেবারে সাপুরজি পর্যন্ত গোটা খালপাড় জুড়ে বেআইনি নির্মাণ, কারো দোকান কারো বাড়ি। খালপাড়ে কারা থাকছেন, কিভাবে থাকছেন? অভিযোগ রীতিমতো বিক্রি হচ্ছে খালপাড়ের জমি। কেউ কিনেছেন 30,000 টাকায়, কেউ 5,000-এ। তারা সকলেই কলকাতার বাইরের বাসিন্দা। অভিযোগ জমি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীদের একাংশ। আমি আছি এখানটায় 11 বছর। ফ্যামিলি নিয়ে থাকেন? ফ্যামিলি নিয়ে থাকি। আমি হচ্ছে সুন্দরবন হিঙ্গলগঞ্জ থানা থেকে। ওই পাড়ার লোকেরা বিক্রি করেছে। কত টাকা বিক্রি করেছে? তো নিয়েছে 30,000 টাকা। তার নাম হচ্ছে সঞ্জয় বড়াল। এখানে আপনারা কত বছর ধরে আছেন? আমি এখানে প্রায় 14 বছর ধরে আছি। ক্লাব ছিল, ওনাদেরকে একটা কমিটি ছিল, তারাই টাকা নিয়ে আমার। কোন ক্লাব? এই শিব মন্দির বাজার কমিটি। কত টাকা দিয়েছিলেন? আমি 14 বছর আগে 5,000 টাকা দিয়েছিলাম। এবার খালপাড় কেনা যায় না, কিন্তু ওনাদেরকে পয়সা না দিলে তো আমাদের বসতে দেয়। ওরা নিজেরাই বসে গেছে, আমরা বসবো কেন? যদি কেউ বলছে যে মিথ্যে, যে আমরা টাকা নিয়েছি, টাকা নিতে পারি, টোটালটাই মিথ্যে। ষড়যন্ত্র এটা থাকতেই পারে যে আমার ওই জায়গা না, আমি 30,000 টাকা নেবো, এটা হতে পারে কোনোদিনও? এটা গরিব মানুষের 30,000 টাকা নেবো আমি? কেষ্টপুর থেকে সাপুরজি পর্যন্ত বাগজোলা খাল 3টি থানার আওতায় গোটা এলাকা। দখলদারি রুখতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। খাস কলকাতায় খাল চুরির ঘটনা হয়। বাগজোলা খালের উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং দেখানোর চেষ্টা করব কেষ্টপুরের দিক থেকে সাপুরজি পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু এইভাবে খাল চুরির ঘটনা ঘটছে। একদিকে নিউ টাউন থানা, অন্যদিকে টেকনোশ্রী থানা। দুটি থানার ক্ষেত্রে দেখা যাবে যে প্রশাসনের নজরদারি এড়িয়ে এইভাবেই কংক্রিটের একাধিক দোকান কিন্তু দিনের পর দিন গড়ে উঠছে এবং সেখানে মানুষজন বাস করছে। একাধিক মানুষজন দাবি করছে টাকার বিনিময়ে কিন্তু এই খালপাড় বিক্রি হয়ে যাচ্ছে, প্রশাসন কোনো রকম নজরদারি দিচ্ছে না। সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। দক্ষিণে দুর্বল বর্ষা, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ। তোমার কাছে কি আপডেট রয়েছে? একেবারে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে কিন্তু ইতিমধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। তবে যেভাবে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, সেই উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত চলবে। যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে কোচবিহার সহ দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলাতে যেভাবে বৃষ্টি চলছে, সেভাবে ভারী বৃষ্টি কিন্তু চলবে। তবে কলকাতাতে কিন্তু মেঘলা আকাশেই থাকবে। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু রাজ্যে ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে বলে আবহাওয়া সূত্রে খবর। ধন্যবাদ কল্যাণ।